কি অবস্থা সবার? ভালো আছো? শুনতে পাচ্ছ আমাকে তোমরা? হ্যালো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একজন রেসপন্স করো প্লিজ। একজন একটু রেসপন্স করো, আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? একজন যদি রেসপন্স করো খুবই ভালো হয়। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, এখন জি শোনা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, তো ভালো আছো তোমরা সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আগের ক্লাসের কি অবস্থা? তোমরা ছিলে সবাই নাকি নতুন কেউ জয়েন করছো আজকে? আগের ক্লাসটা সবাই করছো? আমি ছিলাম ভাইয়া, বাকিরা জানি না। আচ্ছা, তো আগের ক্লাসে কি কোনো প্রবলেম আছে বুঝছো? পরের স্লাইডটা দেখছিলা তোমরা? দেখছিলাম ভাইয়া, প্রবলেম নেই। আচ্ছা, কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, গুড। তো তাইলে আমরা আজকে সেকেন্ড পার্টটা শুরু করব সরলরেখার। স্লাইড ওপেন হয় না কেন রে? স্ট্রেট লাইন পার্ট 2। কেমন? আমার স্লাইডটা দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গতদিন মোটামুটি কি পর্যন্ত পড়ছিলাম? ঢাল পর্যন্ত শিখছিলাম নাকি? যাই হোক, আজকে হচ্ছে আমরা কয়েকটা শর্ত বলবো। কয়েকটা শর্ত বলতে কয়েকটা মানে বৈশিষ্ট্য আর কি। এগুলো আমরা বাচ্চাকালেও পড়ছি। আমরা ভরকেন্দ্র চিনি তো নাকি? ভরকেন্দ্র বলতে আমরা কাকে বুঝি? ভরকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমাত্রা, মানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলবো আমরা এই ত্রিভুজটার ভরকেন্দ্র। ঠিক আছে? তা এখন কথা হলো, ভরকেন্দ্র কি করে? ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে দুই দুই অনুপাত একে বিভক্ত করে বা অন্তর্বিভক্ত করে। বিষয়টা বোঝার জন্য, আমরা তো লাস্ট দিন অন্তর্বিভক্তি পড়ছিলাম। ওকে, ঠিক আছে। তো অন্তর্বিভক্তি যখন আমরা পড়ছিলাম, আমরা বলছিলাম কি একটা রেখাকে কিছু বিন্দু বিভিন্ন পয়েন্টে মানে বিভক্ত করতে পারে। তো ওই সম্পর্কে আমরা বহির্বিভক্তিও পড়ছি, অন্তর্বিভক্তিও পড়ছি। তো বিভক্তি মানে এই যে রেখাকে যে বিভক্ত করে, এটা তো আমাদের কাছে নতুন কনসেপ্ট না, কারণ কালকে আমরা এটা পড়ছি অলরেডি। তো এখন আমরা কি বলতেছি যে মধ্যমা, মানে একটা ত্রিভুজে তো তিনটা মধ্যমা থাকে। মধ্যমা কাকে বলে আমরা কি জানি? মধ্যমা কাকে বলে এটা কি আমরা জানি? আচ্ছা, মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষ থেকে অপর আরেকটা বাহু, মানে তার বিপরীত যে বাহুটা আছে তার যে মধ্যবিন্দু আছে, এদের সংযোগ যে সরলরেখা থাকবে সেটাকে বলবে ওই ত্রিভুজের একটা মধ্যমা। তো একটা ত্রিভুজে কোণ থাকে তিনটা। একটা ত্রিভুজে কোণ থাকে তিনটা। আর হচ্ছে বাহু তিনটা থাকে। তার মানে কি, আমরা তিনটা বাহু আর তিনটা কোণের জন্য তিনটা মধ্যমা পাই। ঠিক আছে? আর এই মধ্যমাগুলো মানে যেহেতু মধ্যমাগুলো কি করবে, একটা আরেকটাকে যখন ছেদ করবে, তো বেসিক্যালি দুইটা যখন ছেদ করতেছে একটা পয়েন্টে, অপরটা এখান দিয়ে যাবে। সো এটা নিয়ে আসলে ভাবার কিছু নাই। যদি তোমার দুইটা মধ্যমা একটা পয়েন্টে কখনো ছেদ করে, তো বাকিটার আর কোনো অপশন নাই এটা ছাড়া অন্য জায়গায় দিয়ে যাও। ঠিক আছে? বাকিটা এখান দিয়ে যাবে। সো এই মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা বলবো এই ত্রিভুজটার ভরকেন্দ্র। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? একটা ত্রিভুজের ভরকেন্দ্র এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আর এই জি পয়েন্টটা কি করে, প্রত্যেকটা মধ্যমাকে দুই অনুপাত একে বিভক্ত করে। এই পার্টটা হয় দুই আর এই পার্টটা হয় এক। ঠিক আছে?
আচ্ছা, তো এখন মধ্যমা নির্ণয়ের সূত্র যদি তোমাকে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, এখানে একটা শীর্ষবিন্দু আছে x1 y1, এইখানে একটা শীর্ষবিন্দু x2 y2, এইখানে একটা শীর্ষবিন্দু x3 y3, তাইলে আমরা এই মধ্যমা মানে ভরকেন্দ্রটা বের করা খুবই ইজি। ভরকেন্দ্রটা বের করা খুবই ইজি। কি করতে হবে? ভুজগুলাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে ফেলতে হবে। ভুজের ভ্যালু পাওয়া যাবে। আবার কোটিগুলাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে ফেলতে হবে। তাহলে আমরা কি কোটির ভ্যালু পেয়ে যাব। তো আমরা যখন ভুজ আর কোটি পেয়ে গেছি, তার মানে কি একটা বিন্দু আমরা পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, এখন পরিকেন্দ্র। তো পরিকেন্দ্র জিনিসটা কি? পরিকেন্দ্র সম্পর্কে আমরা আগে একটা বলছিলাম না, ওই কালকে সম্ভবত একটা কোশ্চেন পাইছিলাম আমরা, যে এই ত্রিভুজটার পরিকেন্দ্র কোনটা বা পরিকেন্দ্র কি প্রকাশ করে, এরকমই একটা টাইপের কোশ্চেন ছিল। তো আমরা বলছিলাম যে এই কোশ্চেনটা আগেই কেন ঢুকে গেছে, এই যে এই কনসেপ্টটা পরে ঢোকার কথা ছিল এটার। যাই হোক, স্লাইডটা হয়তো মাতাল হয়েছিল কোনো কারণে, আগে ঢুকে গেছে। যাই হোক, এখন কথা হলো যে পরিকেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের কি কি জানা দরকার। আচ্ছা, পরিকেন্দ্র জিনিসটা কি? পরিকেন্দ্র হচ্ছে লাইক ড্রয়িং নোটিফিকেশন আসে। আচ্ছা, তো পরিকেন্দ্র বের করার জন্য আমাদের যা জানা, আগে পরিকেন্দ্র জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো পরিকেন্দ্র জিনিসটা আসলে কি? একটা ত্রিভুজে তো তিনটা বাহু থাকবে আমরা জানি। এই তিনটা বাহুর যে লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক বুঝি মানে সমদ্বিখণ্ডনও করবে, আবার পাশাপাশি এটা কি এই বাহুটার উপর লম্ব হবে, এইরকম টাইপের জিনিসটা। আবার এই বাহুর উপরও কি একটা লম্ব দ্বিখণ্ডক থাকবে। এরকম এই তিনটা লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করতেছে, সেটাকে বলা হয় ওই ত্রিভুজের পরিকেন্দ্র। ঠিক আছে? ওই ত্রিভুজের পরিকেন্দ্র। এখন এই ত্রিভুজের পরিকেন্দ্র থেকে একটা শীর্ষ, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকানো হয়, এই বৃত্তটার পরিধির উপর ত্রিভুজের তিনটা শীর্ষ অবস্থান করবে। এই যে পরিধির উপর অবস্থান করবে, এই জন্য এই কেন্দ্রটাকে বলা হয় পরিকেন্দ্র। ঠিক আছে? এই দেখো, পরিকেন্দ্র হতে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দূরত্ব সর্বদা সমান। এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র জিনিসটা কি? এই জিনিসগুলো কিন্তু কনফিউজিং। অনেক সময় যদি ঠিকঠাক মতো না পড়া হয়, তাহলে আমরা এগুলো উল্টাপাল্টা করে ফেলি। উল্টাপাল্টা কিন্তু করা যাবে না। পরিকেন্দ্রের জন্য লম্ব দ্বিখণ্ডক লাগে। পরিকেন্দ্রের জন্য লম্ব দ্বিখণ্ডক লাগে। আর ভরকেন্দ্রের জন্য লাগে মধ্যমা। আর লম্ব কেন্দ্রের জন্য কি লাগে? লম্ব কেন্দ্রের জন্য লাগে, তুমি ধরো একটা ত্রিভুজ আঁকাইলা, যে কোনো একটা আঁকানোর পর কি করতে হবে, এই যে একটা শীর্ষ আছে, এই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব আঁকাইতে হবে। আবার আরেকটা যে শীর্ষ আছে, এখান থেকে তার বিপরীত বাহুর উপর আরেকটা লম্ব আঁকাইতে হবে। এইখানেও একই কাজ করতে হবে, আরেকটা লম্ব আঁকাইতে হবে। ঠিক আছে? এই যে লম্বত্রয়, অর্থাৎ কোন একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করতেছে, সেটাকে বলা হয় ওই ত্রিভুজের লম্ব কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, আর এইখানে একটা কনসেপ্ট আছে, এটা কিন্তু আমরা জানি যে লম্ব রেখাদের ঢাল দেওয়ার গুণফল কি হয়? -1 হয়। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের লম্ব কেন্দ্র। আচ্ছা, অন্তর্কেন্দ্র জিনিসটা কি? অন্তর্কেন্দ্র হচ্ছে, ধরো একটা ত্রিভুজ আঁকাইলা, এই ত্রিভুজের কি তিনটা কোণ আছে। তো তিনটা কোণকে তুমি কি করবা? তিনটা কোণ থেকে কি একটা সমদ্বিখণ্ডক রেখা আঁকাবা এইরকম ভাবে, এরকম ভাবে আঁকাবা। তো এই যে কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, কোন ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করতেছে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অন্তর্কেন্দ্র। তো অন্তর্কেন্দ্র থেকে তোমার এই প্রত্যেকটা বাহুর লম্ব দূরত্ব সমান হয়। ঠিক আছে? অন্তর্কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর লম্ব দূরত্ব সমান হয়। তো এইখানে তুমি একটা কাজ করতে পারবা, তাহলে এইখানে যদি তুমি একটা বৃত্ত আঁকো, এই যে ঠিক এইরকম হবে। ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজের পেটের ভিতরে একটা বৃত্ত থাকবে। তার মানে কি? ত্রিভুজের পেটের ভিতরে থাকা মানে কি? অন্তরে থাকা। অন্তর কোথায় থাকে বলো তো? আমরা কি বলি? তুমি আমার অন্তরে আছো। অন্তরে মানে কি? আমার ভেতরে আসো না? আমরা যখন কাকে বলি যে তুমি আমার অন্তরে আসো, তার মানে কি? সে আমার ভেতরে আছে। সো অন্তকেন্দ্র বলতে আমরা কি বুঝবো বলো তো? ত্রিভুজটার ভেতরে বৃত্তটা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এগুলা দেখি কোনো কনসেপ্টের কোনো ম্যাথ আছে কিনা। এই যে দেখো, এখানে বলছে ABC ত্রিভুজ, যে একটি বিন্দু দেওয়া আছে শীর্ষবিন্দু, ডিও আর একটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির ভরকেন্দ্র বের করতে বলছে। আচ্ছা, এখানে তোমার কি কি দেওয়া আছে দেখো তো। ABC ত্রিভুজ, ডি BC বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে? তার মানে কাহিনীটা হলো এরকম, যে ধরো এখানে একটা ABC ত্রিভুজ আছে, এ বি সি। এ পয়েন্ট দিয়ে দিছে 8,2,
আর বলছে বিসি বাহুর মধ্যবিন্দু, তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু কি, এই যে এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু ডি, ডি দেওয়া আছে, ডি এর ভ্যালু দিয়ে দিচ্ছে 5,2। আচ্ছা, আমরা একটা জিনিস শিখছি কি বলতো, মধ্যমা কাকে বলে? মধ্যমা বলা হয়, মধ্যমা কাকে বলা হয়? মধ্যমা বলা হয় একটা ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে যে সংযোগকারী সরলরেখা সেটাকে, তার মানে এটাই কি মধ্যমা। আবার আরেকটা জিনিস কি শিখছি বলতো, মধ্যমার ভরকেন্দ্রের মাঝখানে একটা রিলেশন আছে, সেটা কি, ভরকেন্দ্র মধ্যমাকে কি করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এই পাশে আছে কি 2, এই পাশে আছে কত 1, ঠিক আছে, 2:1। এখন তার মানে কি দেখো তো, এই বিন্দুটা বের করা কি আমাদের জন্য আর কোনো কাহিনী, মানে কোনো বড় কাহিনী? বড় কিন্তু কিছু না, কারণ এটা আমরা জানি। যেটা কি হবে বলতো, এখানে তোমার দেখো বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে, মানে বিভক্তিকরণের অনুপাত দেওয়া আছে, সেটা কত, 2+1। আর আমরা কি জানি, দূরে বাই দূরে গুণন কাছে প্লাস করে দিতে হয়, তার মানে সরি, দূরে 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 গুণ করে যোগ করে দিতে হয়, তার মানে এই 2 এর সাথে 5 যোগ করবা, 5 × 2 = 10 প্লাস আরেককে 8। আমাদের x এর ভ্যালু বের হয়ে গেছে, y এর জন্য সেম কাহিনী, m1 + m2, আর উপরে কি m1 y2 + m2 y1, তার মানে m1 কি 2, আর y1 কত, y1 কত দেখো তো, y2 কত 2, তার মানে 2 × 2 = 4, আর উপরে হবে হচ্ছে তোমার 2 একে 2। তার মানে আমরা জি এর ভ্যালু কি পাচ্ছি বলতো, পাচ্ছি হচ্ছে উপরে আছে কত দেখো তো 18, আর নিচে 3, 3 6 18, আর এখানে কত আছে দেখো তো, 4 দুগুণে সরি 6 আর 3, 6/3 কত হয় 2, ঠিক আছে, বুঝা গেছে? তোমরা কি ম্যাপটা বুঝছো? একজন একটু রেসপন্স করো, বাচ্চারা রেসপন্স করো। এই তোমরা কথা বলো না কেন, তোমরা কি ক্লাস জয়েন করে অন্য জায়গায় চলে যাও? হ্যালো, বুঝছি ভাইয়া, বাট কেউ রেসপন্স করে না তো। একটু তোমরা রেসপন্স করো, বুঝছো? তোমরা যদি রেসপন্স করো তাহলে আমার মনে হবে তোমরা ক্লাসটা করতেছো। আমি কি ফাস্ট কথা বলতেছি? আমি কি আরেকটু স্লো বলবো? না ভাইয়া, ঠিকই আছে। না, তোমরা কষ্ট করে দেখি রেকর্ডেড ক্লাসে স্পিড কন্ট্রোল করে ক্লাস করো, দেখি অনেকে 2x 1.5x, তো আমি বললাম যে তাহলে এরকম পোলাপান যেহেতু 1.5x এই ক্লাস করে, আমি 1.5x এই কথা বলি নাকি? ফ্লো ঠিক আছে, ওইভাবে বললেই হবে। আচ্ছা, ওকে। তো এই মাত্র বুঝছি তো আমরা নাকি? জি আচ্ছা, ভাইয়া। আমরা পরেরটাতে আসি। মূল বিন্দুগামী রেখা আর অক্ষদ্বয় সমান্তরাল রেখা। আচ্ছা, মূল বিন্দুগামী রেখা বলতে আমরা কি বুঝাচ্ছি আসলে? মূল বিন্দুগামী রেখা বলতে আমরা এখানে বুঝাচ্ছি হচ্ছে, এই যে আমাদের অ্যাক্সিসটা আছে বা স্থানাঙ্ক ব্যবস্থা যেটা আছে, তার এই যে মূল বিন্দু অরিজিন দিয়ে কি করবে, রেখাটা পাস করবে, এটাকে বলা হয় কি মূল বিন্দুগামী রেখা। তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি হয় আমরা জানি, ইউজুয়ালি রেখার সমীকরণ হয় y = mx + c। বাট কথা হচ্ছে যেহেতু মূল বিন্দুগামী রেখা, তার মানে কি অয় অক্ষের কোনো ছেদাংশ নেই, অয় অক্ষের ছেদাংশ নেই থাকা না থাকার মানে কি বলতো, c এর ভ্যালু 0। সো আমরা এটাকে লিখতে পারবো y = mx, ঠিক আছে, y = mx, এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, এখন অক্ষদ্বয়ের সমান্তরাল রেখা। অক্ষদ্বয়ের সমান্তরাল রেখা বলতে কি, একটা অক্ষ আমাদের x অ্যাক্সিস আর একটা y অ্যাক্সিস, অরিজিন। আচ্ছা, এখন কথা হলো, যদি x অ্যাক্সিসের সমান্তরাল কোনো রেখা আমরা আঁকাই, x অ্যাক্সিসের সমান্তরাল যদি কোনো আমরা রেখা আঁকাই, তাহলে রেখাটা কেমন হবে? তাহলে রেখাটা হবে হচ্ছে এইরকম, এরকম। তো তুমি একটা জিনিস এখানে দেখো, তুমি যদি এই রেখার এই দিক বরাবর যাও, তাহলে কি এক্স এর ভ্যালু বাড়তেছে, এদিক বরাবর গেলে কি এক্স এর ভ্যালু কমতেছে বা নেগেটিভের দিকে যাচ্ছে। কিন্তু কথা হলো দেখো তো, এইখানে একটা জিনিস ফিক্সড না, এটা কি ওয়াই এর ভ্যালুটা ফিক্সড, দেখো এইখানে ওয়াই এর ভ্যালু যা, এইখানেও কিন্তু তাই। ধরো এইটুক জায়গায় ওয়াই এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি বি, ঠিক আছে, এইটুক ডিস্টেন্সে ওয়াই এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি বি। তার মানে দেখো এখন এই বি ডিস্টেন্স কি সব জায়গায় মেনটেন করবে না, এইখানেও কি বি, এইখানেও বি, এইখানেও বি, এইখানেও বি, প্রত্যেকটা জায়গায় কি ওয়াই এর ভ্যালু বি হবে না? এই জন্য কি এক্স অক্ষের সমান্তরাল রেখাকে বলা হয় ওয়াই ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু বি। আবার একইভাবে দেখো, আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা নিলাম। তো এইখানে দেখো, এদিক গেলে তুমি কি করতেছো, ওয়াই এর ভ্যালু বাড়তেছে, এদিকে গেলে ওয়াই এর ভ্যালু কমতেছে। বাট কথা হলো এখানে দেখো একটা জিনিস ফিক্সড, সেটা হলো কি এক্স এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি এতটুকু ডিস্টেন্স হচ্ছে এ, এতটুকু ডিস্টেন্স হচ্ছে এ, আমরা ধরে নিচ্ছি এতটুকু ডিস্টেন্স এ। তো এতটুকু ডিস্টেন্স যদি এ হয়, তাহলে কি হবে, আমরা বলতে পারবো যে এই রেখাটার জন্য কি সত্য, সবসময় এক্স এর ভ্যালু এ।
সো এক্স ইজ ইকুয়াল টু এ। এটা হচ্ছে অক্ষের সমীকরণ, সরি অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল টু বি। আর অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ। এখন কথা হলো তাহলে একটা জিনিস বলো আমাদেরকে, দেখি দ্রুত বলো। এক্স অক্ষের সমীকরণ কি হবে আর অক্ষের সমীকরণ কি হবে? একজন বলো দ্রুত। এক্স অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0 আর y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0। ওকে গুড, ঠিক আছে। কারণ দেখো এখানে কোনো ডিস্টেন্স নাই, এখানে কোনো ডিস্টেন্স নাই। যদি অয় অক্ষ হয় তাহলে কি অয় অক্ষ থেকে অয় অক্ষের ডিস্টেন্স কত? 0। সো আমরা কি লিখবো? x ইজ ইকুয়াল টু 0। আবার x অ্যাক্সিস এর জন্য x অ্যাক্সিস থেকে যেহেতু কোনো ডিস্টেন্স নাই তার মানে কি y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু মুখস্থ করে করার মতো হামুরি কোনো বিষয় না, নাকি? এগুলো কি মুখস্থ করা লাগবে? এগুলো কি আসলে মুখস্থ করার প্রয়োজন আছে বলো তো? যদি তোমাদের কাছে না এগুলো ভাই। ভিজুয়ালি মাথায় আনতে পারো কখনো, যে না এগুলো ভিজুয়ালাইজেশন আমার মাথায় আছে, আমি এগুলো কল্পনা করতে পারতেছি আসলে এই জিনিসগুলো কি হচ্ছে বা এখানে কি ঘটতেছে, যদি এই জিনিসগুলো আমরা মাথায় আনতে পারি তাহলে আসলে আমাদের এই যে জ্যামিতিক্যাল যে ব্যাপার স্যাপার আছে এখানে মুখস্থ করার মতো কোনো কিছুই নেই। ঠিক আছে, জাস্ট আমরা কল্পনা করবো, চিত্রটা মাথায় আনবো আর অটোমেটিক আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে বলছে কি অয় অক্ষের সমান্তরাল, অয় অক্ষের সমান্তরাল এবং এই আর এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। আচ্ছা এখন কথা হলো যে ধরো ধরো যে দুইটা রেখার ছেদ বিন্দু ওটা আসলে কি? ধরো এইখানে একটা রেখা আছে, এইখানে আরেকটা রেখা আছে, এটা হচ্ছে আমাদের কি ছেদ বিন্দু। তো এই রেখার সমীকরণ ধরো এ এক্স a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। আবার এখানে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তো এখন কথা হলো এই দুইটা রেখার জন্য দেখো তো এই বিন্দুটা সেম না? এই দুইটা রেখার জন্য বলতো, এই যে আমরা কি জানি যে একটা রেখার উপর যদি কোনো একটা বিন্দু অবস্থান করে তাহলে ওই বিন্দুটা কি করবে? ওই রেখার ইকুয়েশনটাকে সিদ্ধ করবে, নাকি? তাই তো? এটা তো আমরা জানি যে একটা রেখার উপরে একটা বিন্দু থাকলে ওই বিন্দুটা যদি আমরা ওই রেখার ইকুয়েশনে বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ হবে। এখন কথা হইলো যে যদি দুইটা রেখা পরস্পরকে ছেদ করে তাহলে এমন একটা বিন্দু পাওয়া যাবে যেটা কি করবে? দুইটা রেখার সমীকরণকেই সিদ্ধ করবে না? জি ভাইয়া। দুইটা রেখার সমীকরণকেই কিন্তু সিদ্ধ করবে। তার মানে কথা হইলো যে যদি আমাদেরকে দুইটা রেখার ছেদ বিন্দুর কথা বলে তাহলে আমরা কি করব বলতো? দুইটা রেখাকে সলভ করব বা দুইটা রেখার সমীকরণকে সলভ করব। সলভ করার পর কি দুইটা রেখার ইকুয়েশন থেকে কি আমরা এক্স এর আর ওয়াই এর দুইটা ভ্যালু পাবো না একটা একটা করে? জি, এক্স এবং ওয়াই মান বের করবো। হ্যাঁ, এক্স এবং ওয়াই এর মান কিন্তু বের করতে পারবো ইজিলি, কারণ আমরা কি জানি দুইটা আননোন থাকলে দুইটা ইকুয়েশনই এনাফ কি করার জন্য? ওই আননোন দুইটার ভ্যালু বের করার জন্য। তো এখন দাঁড়াও এক সেকেন্ড, সরি ফর ইন্টারাপশন, কেউ একজন জয়েন করার জন্য। ওকে, তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করবা, তোমাদের রিকোয়েস্ট ছিল হচ্ছে 8:30 থেকে ক্লাসটাকে 9টাতে নিয়ে আসার জন্য, নাকি? আমরা কিন্তু 9টাতে চলে আসছি, বাট তারপরে তোমরা দেরি করো কেন বলো তো? দেরি করা যাবে না, দেরি করা যাবে না। দেখো কথা হচ্ছে আহ কেউ মাইন্ড করো না, বুঝছো? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি। ডেডিকেশন বলতে একটা জিনিস আছে, নাকি? ডেডিকেশন বলতে আমরা কি বুঝবো? যে আমি আসলে একটা জিনিসের প্রতি কতটা ডেডিকেটেড, আমি কতটা চেষ্টা করতেছি আসলে। এখন দেখো আমরা যে জার্নিতে যাচ্ছি এই জার্নিটা কি শুধুমাত্র আমাদের আমরা যা পড়ছি তার উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্ট দিবে, নাকি আমাদের ভাগ্য ডিপেন্ড করবে? আমাদের ভাগ্য ডিপেন্ড করবে না? আমাদের ভাগ্য কিন্তু ডিপেন্ড করবে। তো এখন আল্লাহ কাদেরকে জিনিস দেয় জানো? যারা হচ্ছে মন থেকে কোনো কিছু চায় বা ডেডিকেটেডলি কোনো কিছু চায়। তোমরা যখন ডেডিকেটেডলি কোনো কিছু চাবা দেখবা হচ্ছে পুরা সবকিছু তোমাদেরকে সাপোর্ট করতেছে ওই জিনিসটা পাওয়ার জন্য। হ্যাঁ, অনেক সময় অনেক জিনিস কষ্টকর হয়, বাট অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কি তুমি পেয়ে যাবা। সো আমরা ডেডিকেটেড থাকবো, ঠিক আছে? আমরা কতটুকু পড়লাম এটা ব্যাপার না, বাট আমরা ডেডিকেশন নিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি পড়তেছিলাম বলতো? ছেদ বিন্দু কিভাবে বের করে। তো আমরা কি করবো বলতো? এই দুইটা রেখা থেকে বা দুইটা রেখার ইকুয়েশন থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে ফেলবো। এখানে আমার এক্স আননোন, ওয়াই আননোন, তার মানে দুইটা আননোন। আর আমাদের কাছে ইকুয়েশন আছে কয়টা? দুইটা। তো এই দুইটা রেখাকে আমরা সলভ করি, সলভ করলে কি হয় দেখো তো? কিভাবে সলভ করবো বলতো? 2x মাইনাস 7y প্লাস 11। এখন এই যে এই রেখাকে আবার 2 দ্বারা গুণন করো, এই ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণন করো, গুণন করলে কি হয় দেখো তো? 2x আর এটা কত হয় প্লাস 6y, আর এইটা যদি এই পাশে আনো তাহলে কি হবে? মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। তুমি এক কাজ করো, এখন বিয়োগ করে ফেলো।
বিয়োগ করলে কি হয়, টু এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, টু এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে থাকে হচ্ছে -13, আর এই দুটোকে যোগ করলে কত হয়, 11 আর 26 কে যোগ করলে কত হয়? 11 আর 26 কে যোগ করলে কত হয়, কেউ একজন বলো তো? 27 হবে। আচ্ছা 27। ঠিক আছে, এটা সমান হচ্ছে ওয়াই হবে, এখানে একটা ওয়াই ইকুয়াল টু 0। এক সেকেন্ড, তোমরা কথা বলো, তোমাদের কি কথা বলতে সমস্যা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে কেউ? না ভাইয়া। তাহলে কথা বলো, কথা বলা অনেক ভালো স্কিল। অন্যান্য প্রাণীদের থেকে আমরা কেন আলাদা জানো? আমাদের বুদ্ধিযুক্তি আর আমাদের কথা বলার ক্ষমতা আছে। আমরা কথা বলে আমাদের অধিকার আদায় করতে পারি, ঠিক আছে? আমরা কথা বলে আমাদের অধিকার আদায় করতে পারি, বাকিরা কিন্তু পারে না। আচ্ছা, তো এখন দেখো এখানে কি হবে, y ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 27/13। তো তুমি 13। y এর ভ্যালু পাইছো, x এর ভ্যালু পাওয়া কি এখন কোনো কঠিন কিছু? জাস্ট y এর ভ্যালু ইনপুট করে ফেলো যে কোনো একটা ইকুয়েশনে, x এর ভ্যালু পেয়ে যাবা। এটা দিয়ে আমরা করি, তাহলে কি হবে, x প্লাস 3, এখানে কি আছে 27/13 ইজ ইকুয়াল টু 8 নাকি? বা এটাকে এই পাশে পাঠিয়ে দাও, x সমান 8 মাইনাস, আমাদের কি ক্যালকুলেশন করতে ভুল হয়েছে কোথাও? এরকম বিচ্ছিরি মান কেন আসতেছে? এটা শিওর ফার্স্টের কোশ্চেন হবে, বুঝছো? নাহলে ঢাকা ভার্সিটির। আচ্ছা যাই হোক, 8 মাইনাস তোমার 27 গুণন 3, তার মানে নিচে 13 থাকতেছে আর উপরে থাকতেছে হচ্ছে 27 গুণন 3 করলে কত হয় রে? 3 7 21, 1 হাত থেকে 2, 3 দুগুণে 6 আর 2 8, 81। বা x সমান 13, আর উপরে থাকতেছে হচ্ছে 8 গুণন 13 কত হয়? 3 8 24, 4 হাতে থাকে 2, আর 1 8, আর 2 10 মাইনাস 81। তাহলে কত হইলো এখানে দেখো তো, 23 মাইনাস 13 নাকি? 23/13, 23/13, তার মানে একটা হচ্ছে 27/13 আর একটা হচ্ছে 23/13। তো এখন আমরা কি জানি বলতো, তুমি একটা বিন্দু জানো আর একটা কি জানো বলতো, অয় অক্ষের সমান্তরাল। অয় অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি হয়? অয় অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি হয়? x ইজ ইকুয়াল টু x is equal to something. b। তো এখন x এর ভ্যালু কত বলো তো? এই যে এখান থেকে তোমাকে বলছে কি x অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী। তো এই বিন্দুগামী মানে কি, এই যে এই বিন্দুটাগামী। তো এই বিন্দুগামী হলে কি হবে, x এর ভ্যালু এটা সমান, তার মানে 27/13 ইজ ইকুয়াল টু b নাকি? 27/13 ইজ ইকুয়াল টু b, বা x ইজ ইকুয়াল টু এটা, x ইজ ইকুয়াল টু 27/13। কিন্তু আমাদের কাছে নাই কেন, এটা কি 27/13? দেখ কি করছে, এটা 23/13, এক্স এর ভ্যালু তো 23/13 পাইছে, বিন্দু বসাতে করেছে। এই তোমরা কথা বলো না কেন, তোমরা কথা না বললে এই যে এরকম ভুল হবে, বুঝছো? একা একা ম্যাথ করা লাগতেছে, মনে হচ্ছে আমি নিজে নিজে পড়তেছি। ওকে, তার মানে এটা হবে হচ্ছে x ইজ ইকুয়াল টু 23/13। তো 23/13 এটাকে সুন্দর মতো আমরা করে ফেলে, এখন কত হয় দেখো, এই যে এটা 13x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এত বড় বড় কোশ্চেন দেয়। আচ্ছা দেখো, ঢাল, ঢালের কথা কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি। ঢাল কাকে বলবো বলতো? ঢাল হচ্ছে কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তো দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তো আমরা বলবো ট্যান থিটাটাই কি বলতো, আমাদের এই এ সরল রেখার ঢাল। আবার আরেকটা জিনিস হচ্ছে, তুমি তার মানে একটা জিনিস কি লিখতে পারবা, ঢাল সমান এম সমান লিখতে পারবা ট্যান থিটা। আচ্ছা এটা গেছে। আরেকটা জিনিস আবার লেখা যায় এইভাবে, যে
যদি দুইটা বিন্দু থাকে সেই ক্ষেত্রে ঢালটা কি হবে? ঢালটা আরেকটা জিনিস বলছিলাম না আমি, ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। তো ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন হলে কি হয়? ধরো তোমার কাছে দুইটা বিন্দু আছে, এখানে একটা পয়েন্ট, আচ্ছা আমরা একটা স্লাইড নিই। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে x1 y1, আবার এইখানে আরেকটা পয়েন্ট আছে x2 y2। তো এখন এই রেখাটার ঢাল কি হবে? এই রেখাটার ঢাল হবে y অক্ষের পরিবর্তন, তার মানে কি y2 মাইনাস y1, আর নিচে x অক্ষের পরিবর্তন x2 ডিভাইডেড বাই মাইনাস x1। তো এটাই হচ্ছে কি আমাদের আরেকটা ঢাল বের করার সূত্র, আরেকটা ঢাল বের করার সূত্র। তো আমরা এখানে আবার লিখতে পারি কি ইকুয়াল টু, আচ্ছা, আর তোমাকে যদি এরকম সমীকরণ আকারে দিয়ে দেয়, এরকম সমীকরণ আকারে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ঢাল সমান হয় মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। যদি তোমাকে কি দেয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো ইকুয়েশন দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি ইকুয়েশন থেকে সরাসরি এখানে ঢাল বের করে ফেলতে পারবা। কেন এটা কি, এটা কেন হয়? এটা কেন হয় বলতো? কারণ আমরা কি জানি বলতো? আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে এমটা হচ্ছে সরলরেখাটার ঢাল। তো এখন তুমি এক কাজ করো, সিম্পলি সব পক্ষান্তর করে ফেলো। পক্ষান্তর করলে কি হয়? বিওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস সি, মাইনাস এ এক্স মাইনাস সি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়? মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি। তো এখন এখান থেকে একটা জিনিস আমরা কি দেখতেছি, এক্স এর সহগ কে? এখানে এক্স এর সহগ কে? এম, এখানে এক্স এর সহগ কে? মাইনাস এ বাই বি। সো আমরা এখান থেকে লিখতে পারবো না এম ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি? দেখা যাবে কিনা? লেখা কিন্তু যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তার মানে আমরা ঢাল নির্ণয়ের জন্য তিনটা ফর্মুলা পেয়ে গেছি, মোটামুটি তিনটাই লাগে, মোটামুটি তিনটাই লাগে। একটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, আরেকটা হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, আরেকটা হচ্ছে মাইনাস a বাই b, যখন ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেওয়া থাকবে। আচ্ছা, এখন এখন যদি আমরা সামনের দিকে যাই, সেটা হইলো এই তোমাদের কি এই কালারটা কি ইটকিটা লাগতেছে? আমরা অন্য কালার ইউজ করি। ওকে, আচ্ছা, ও আরেকটা জিনিস সেটা হলো, ধরো আমরা কিছুদিন আগে একটা জিনিস পড়ছিলাম, সরলরেখার সমীকরণ, দুটো বিন্দু যদি দেওয়া থাকে, দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি হয় বলতো? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে? তো আমরা এটাকে কি লিখতে পারি? এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কে যদি এই পাশে পাঠিয়ে দেই সমানের, তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে লেখা যায় হচ্ছে y1 minus y2 divided by x1 minus x2 into x minus x1। তো এই জিনিসটা কি দেখো তো, কিসের সাথে পরিচিত মনে হচ্ছে বলো তো? এটাকে x অক্ষের y অক্ষের পরিবর্তন ঢাল। ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তনের মতো মনে হচ্ছে না? এটাই কি m না? এটাই ঢাল তো, এটা। সেটাই তো বলতেছি, এটাই তো ঢাল m নাকি? দাঁড়াও এক সেকেন্ড। জি ভাইয়া। আচ্ছা, তো এটাই যদি ঢাল হয় তাহলে আমরা লিখতে পারি কি বলতো? y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে? তো এখন এই এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এই সূত্রটা, এটাও কিন্তু আমাদের কি আরেকটা সরলরেখার সমীকরণ। যখন তোমাকে কি দেওয়া থাকে, একটা বিন্দু আর রেখাটার ঢাল দেওয়া থাকে, তাহলে কি আমরা কিন্তু এইভাবে সরলরেখার সমীকরণটা বের করি। ঠিক আছে? বুঝছো? দেখছো এগুলো কত সুন্দর ইজিলি বের হয়ে আসে। আচ্ছা, এই দেখো এখানে কি বলছে, একটা
মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা সমীকরণ। ওকে, তো এখন কথা হইলো যে 135 ডিগ্রি এক্স অক্ষের সাথে কি করছে, 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এদিক বরাবর 45 ডিগ্রি আর এদিক বরাবর আছে 135 ডিগ্রি। এখন কথা হলো তার মানে কি এর রেখার ঢাল কি হবে, এর রেখার ঢাল হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করছে। তো আমরা এখানে কি জানি বলতো, tan 45 ডিগ্রির ভ্যালু কত, tan 45 ডিগ্রির ভ্যালু কত, 1 না? tan জি 45 ভাইয়া। tan 45 ডিগ্রির ভ্যালু কিন্তু 1। আর tan 45 ডিগ্রির ভ্যালু যেহেতু 1, বাট কথা হলো এটা কি আমার tan 45 ডিগ্রি না tan 135 ডিগ্রি? tan 135 ডিগ্রি। আবার আরেকটা জিনিস, 135। হ্যাঁ 135 ডিগ্রি। আচ্ছা আরেকটা জিনিস বলো তো, তোমার tan 45 ডিগ্রির ভ্যালু কত, 1, বাট কথা হলো এটা আমার কোন কোঅর্ডিনেটে আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে না? সেকেন্ড কোঅর্ডিনেট মাইনাস হবে। মাইনাস হবে, তার মানে আমাদের ঢালটা কত হবে বলতো, -1 নাকি? ঢালটা হবে -1। জি ভাইয়া। আবার বলে দিছে দেখো এই পাশে মূল বিন্দুগামী, তার মানে কি তোমাকে বিন্দুটা দিয়ে দিছে 0,0, তোমাকে 0,0 বিন্দু দিছে, পাশাপাশি কি ঢাল দিয়ে দিছে -1। এখন কি তোমার এটার জন্য এই রেখাটার সমীকরণ বের করা আহামরি কোনো কিছু? খুব ইজি না? না ভাইয়া। খুব ইজি না? এটা জি। কি হবে বলতো, y is equal to -1 into x, তার মানে -x এই পাশে চলে আসলে x plus y is equal to 0, আমাদের ডি নাম্বারটা। লাস্টেরটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, সমান্তরাল রেখা এবং লম্ব রেখার সমীকরণ দিন। সমান্তরাল রেখা অর্থাৎ তোমাকে একটা সরল রেখা দিয়ে দিছে, যেটা ইকুয়েশন বলে দিছে ax a1x প্লাস b1y প্লাস c is equal to 0। ঠিক আছে, তোমাকে এরকম একটা বলে দিছে, বলতেছে এখন এই রেখাটার সাথে এর সমান্তরাল রেখা এবং লম্ব রেখার যে সমীকরণ হবে, সেটা কিভাবে তুমি এর সাথে রিলেট করবা বা সম্পর্কটা নির্ণয় করবা, বা তোমাকে যদি একটা রেখা দিয়ে থাকে তাহলে ওইটা থেকে তুমি কিভাবে তার সমান্তরাল রেখা এবং লম্ব রেখার সমীকরণটা বের করবা, এটা হচ্ছে তোমাদের আহ মানে রিকোয়ারমেন্টটা। এখন কথা হইলো যে ধরো আমাকে একটা সরল রেখা দিয়ে তার ইকুয়েশন দিয়ে দিছে এরকম। এখন আমরা কি জানি বলতো, একটা দুইটা রেখা সমান্তরাল হলে কি হয়, ধরো দুইটা রেখা, একটা হচ্ছে এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটা রেখা তখনই সমান্তরাল হবে যখন a1/a2 is equal to b1/b2, এরকম হয় আর কি, a1/a2 is equal to b1/b2 হয়। ঠিক আছে, এখন কথা হলো যদি কখনো এরকম দেখো যে c1/c2 হচ্ছে, এই তিনটাই সমান হয়ে যাচ্ছে, তাইলে ওই দুইটা রেখা কিন্তু সমান্তরাল হবে না, ওই দুইটা রেখা আসলে একটা রেখাই হবে। ওই দুইটা সমীকরণ আসলে কি করবে, একটা সরল রেখাকে নির্দেশ করবে। আর যদি তোমার শুধুমাত্র কি a1/a2 is equal to b1/b2 হয়, তাহলে ওইটা কি হবে বলতো, দুইটা সরল রেখা হবে সমান্তরাল এবং হবে। তারা সমান্তরাল হবে। ঠিক আছে, দুইটা সরল রেখা হবে এবং তারা সমান্তরাল হবে। এখন কথা হইলো যে তুমি যখন কি করবা, আরেকটা জিনিস মাথায় রাখো, যে সমান্তরাল সরলরেখাগুলোর ঢাল সবসময় সেম হয়। ঠিক আছে, সমান্তরাল সরলরেখাগুলোর ঢাল কি হয়, সেম হয়, একই হয়। অর্থাৎ এই রেখাটার ঢালও সবসময় যা সমান হবে, হয়। এই রেখাটার ঢালও কি তাই হবে। ঠিক আছে, বুঝছো তো ব্যাপারটা? আচ্ছা, এখন আরেকটা জিনিস মাথায় রাখো, যে তোমাকে যদি এরকম দুইটা ইকুয়েশন দিয়ে দেয়, যে তোমাকে যদি বলে দেয় যে এরকম ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই রেখাটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, তখন তোমার কিচ্ছু করার দরকার নাই, x এর সাথে যা আছে তাই, y এর সাথেও যা আছে তাই, শুধুমাত্র এই c এর পরিবর্তে এখানে একটা প্লাস কে নিয়ে নিতে হবে, ইজ ইকুয়াল টু 0, এরকম ধরতে হবে। ঠিক আছে, ax প্লাস by প্লাস কে ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। এখন এই কে এর ভ্যালুটা তুমি কিভাবে বের করবা, এই কে এর ভ্যালু বের করার জন্য দেখবে একটা শর্ত দিয়ে দিছে, কোনো বিন্দু দিয়ে দিবে। ঠিক আছে, কোনো বিন্দু দিয়ে দিবে, এই কে এর ভ্যালুটা বের করার জন্য কোনো না কোনো শর্ত দিয়ে দিবে। আচ্ছা, এখন কথা হলো আমাদের লম্ব রেখাটা কি করে আসলে, লম্ব রেখা। আচ্ছা, তো লম্ব রেখার জন্য একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এইটার ঢাল আর এই রেখার যে ঢালটা আছে, এটার ঢাল যদি m1 হয়, এটার ঢাল যদি m2 হয়, তাহলে এখানে কি ঘটনা ঘটে, এখানে গুণফল -1 হবে। m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1 হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমাকে একটা সমান্তরাল সরলরেখার ইকুয়েশন দিয়ে দিছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে ঘটনাটা ঘটবে হচ্ছে a আর b তাদের সহগ কি করবে, রিপ্লেস করবে এবং মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে।
এ এবং সরি এক্স এবং ওয়াই তাদের সহগ পরিবর্তন করবে এবং মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। তার মানে কি হবে, ওয়াই এর সহগ হবে এ, আর এক্স এর সহগ কি বি। তার মানে লম্বরেখার সমীকরণ কি হবে, bx minus ay bx plus k. মাইনাস এ ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আচ্ছা। তো এই দুটো কনসেপ্ট মাথায় থাকলে আমরা ইনশাআল্লাহ লম্বরেখা আর সমতল সরলরেখায় আটকাবো না। ঠিক আছে, আচ্ছা পরের ম্যাপটা দেখি। এই দেখো বলছি না যে সমান্তরাল সরলরেখা বললে অবভিয়াসলি কি রেখার পাশাপাশি একটা বিন্দু দিয়ে দিবে ওই কে এর ভ্যালুটা বের করার জন্য। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে বলছে হচ্ছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 সরি এটা কি লম্বরেখা বলছে, সরলরেখার উপর লম্বরেখাটির সমীকরণ হচ্ছে। তুমি কি করবা, দেখো দেওয়া আছে কি 2x প্লাস 4y মাইনাস সরি 2x plus y minus 4 is equal to 0. 2x minus y 2x plus y minus 4 is equal to 0. তার মানে লম্বরেখার সমীকরণ কি হবে, x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে। তার মানে x আর মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস 2y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা অলওয়েজ প্লাসই ধরে নিবা, বুঝছো? মাইনাস টাইনাস থাকলে যাই থাকুক না কেন সবসময় প্লাস ধরে নিবা। তাহলে কি ক্যালকুলেশন থেকে যে রেজাল্ট আসবে সেটা ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে। এখন কি বলছে দেখো তো, এই লম্বরেখাটা কোন বিন্দুগামী, 4,-1, 4,-1 বসায় দাও। তাহলে এখানে 4 আর এখানে -1 বসালে কি হয়, প্লাস 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে কে ইজ ইকুয়াল টু -6। কে ইজ ইকুয়াল টু -6 বসায় দাও, কে ইজ ইকুয়াল টু -6 বসায় দাও। সো কি হবে, x মাইনাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের লম্বরেখার সমীকরণ। এটা কয় নাম্বারে আছে বলো তো, এ নাম্বারে আছে। ঠিক আছে, বুঝছো তো পোলাপান, বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে তারপরের ম্যাথটা দেখো। বলে দিছে দেখো এখানে এইটা আর এই রেখাটা কি পরস্পর লম্ব। দাঁড়াও এক সেকেন্ড একটুখানি আহ, ওকে, আচ্ছা আমরা কোথায় ছিলাম,
ও আচ্ছা, বলছে হচ্ছে 2x minus y plus 7 is equal to 0 এবং 3x minus ay minus 5 is equal to 0 0 রেখা দুটি লম্ব হলে এর মান কত? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখো, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এইখানে। আচ্ছা, এইখানে হচ্ছে ধরো দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, a1x plus b1y plus c1 is equal to 0, a2x plus b2y plus c2 is equal to 0. এখন এই দুইটা সরলরেখা যদি লম্ব হয় পরস্পর, তাহলে ঘটনাটা ঘটে a1 a2 প্লাস b1 b2 is equal to 0, ঠিক আছে? কি ঘটে এখানে? a1 a2 প্লাস b1 b2 is equal to 0 হয়, এটা মাথায় রাখবা। আর সমান্তরালের জন্য আগের স্লাইডটা করি, হ্যাঁ এখানে। আর সমান্তরালের জন্য একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে a1, এই যে এটা তো দেখাই যাচ্ছে a1 বাই a2 is equal to b1 বাই b2, তার মানে কি এটার সাথে গুণ এটার সাথে গুণ করো, তার মানে a1 b2 মাইনাস b1 a2 সমান 0 হয়। এটা হচ্ছে সমান্তরালের জন্য a1 b2 মাইনাস b1 a2 is equal to 0। সমান্তরালের জন্য এটা হয়, আর লম্ব রেখার জন্য a1 a2 প্লাস b1 b2 is equal to 0 হয়। আচ্ছা, তার মানে দেখো এখানে কি হবে, a1 a2 2 গুণন 3, আবার কি b1 b2 প্লাস দিয়ে দিলাম আমরা, b1 কত আছে -1 গুণন মাইনাস a সমান 0। এটা গুণ করলে কত হয়? এই দুটো জিনিস গুণ করলে হয় শুধু a, আর এটা হয় 6, তার মানে a is equal to -6, সি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? তোমরা কি বুঝছো? জি ভাইয়া। আবার এটা কিন্তু আরেক ভাবেও করা যায়, সেটা কি বলতো, ঢালের কনসেপ্ট থেকে। এই রেখাটার ঢাল কি হবে? এমন মাইনাস a বাই বি, তার মানে a কত 2 আর b কত 1, সো m এর ভ্যালু কত -2, সরি এটা তো -1, তার মানে মাইনাস মাইনাসে কাটা 2 হবে। এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। আবার এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল হচ্ছে -3 বাই a, মাইনাসে মাইনাসে কাটা থাকতেছে কত 3 বাই a। এখন আমরা কি জানি এই দুটো ঢালের গুণফল কি হবে? 2 গুণন 3 বাই a ইজ ইকুয়াল টু -1, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, থাকতেছে কি 6 ইজ ইকুয়াল টু -a, বা a কি থাকতেছে -6। বুঝছো? এটা তুমি চাইলে এই দুই ভাবেই করতে পারবা, কিন্তু এটা দিয়ে করা ইজি। বুঝছো? এটা দিয়ে করা ইজি। আচ্ছা, এরপর হলো আমরা 1, 2 বিন্দুগামী এবং এত সরলরেখার সমীকরণ, এটা তোমরা করে নিও। পারবা না করতে? জি ভাইয়া। জাস্ট খালি তুমি ধরে নিবা কি, এটাকে ধরে নিবে সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x। এটা তোমরা করো, করে অ্যান্সার বলো। এটা তোমরা করে অ্যান্সার বলো, দ্রুত 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 অ্যান্সার বলো। না, ব্রেক ছিল না, ওই আমার একটা ফোন আসছিল, আমার ফোন আসতে আসি, বুঝছো? এই তোমাদের পড়ানোর টাইম অনেক বেশি ফোন আসে। বাট ভাইয়া সিন বুঝে নাই। সি নাম্বারটা হবে ভাইয়া। সি নাম্বারটা হবে, গুড। এই তোমরা একজন কেন রেসপন্স করো, সবাই 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 করো, খাতা কলম নিয়ে বসবে এরপর থেকে পড়ার সময়, বুঝছো? নাম্বার হবে ভাইয়া, অপশন চেক করলেই হয়ে যায়। না, অপশন চেক করলে হয়, তোমরা অপশন চেক করবা না, তোমরা হচ্ছে রিস্ক রিস্কি ঠিক আছে ভাইয়া, বাট টাইম কম থাকলে। হুম হুম। শোনো, কথা হচ্ছে এই তোমাদেরকে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। তোমরা কিছু কিছু ম্যাথ দেখবে অনেক লেংদি টাইপের, শর্টকাট মনে নাই, ওই টাইপের ম্যাথ গুলো তোমরা স্কিপ করবা প্রথমে, ঠিক আছে? যেগুলো তোমার ফার্স্ট চান্সে অ্যাটেম্পটে হয়ে যাবে ওইগুলো তো, তার আগে সবার প্রথমে একটা কাজ করবা, সেটা হলো ম্যাথে আগেই হাত দিবা না। ইউজুয়ালি ম্যাথের কোশ্চেন অনেক টাইম কনজিউমিং হয়, বুঝছো? ইউজুয়ালি। তো তোমরা আগে ফিজিক্স কেমিস্ট্রি
যেগুলা টাইম কমে করা যায় সেগুলো করে আসবা, পুরাপুরি শেষ করবা, তারপর হচ্ছে ম্যাথের কাছে আসবা, ঠিক আছে? ম্যাথের কাছে আসার পর যদি তোমার মনে হয় যে তুমি ফার্স্ট চান্সে কিছু না পারতেছো, ওইগুলো করে ফেলবা। করে ফেলার পর তারপর তুমি ফিজিক্স কেমিস্ট্রির যে কি করে একটু যে লেংদি কোশ্চেন গুলো আছে ওগুলো করার ট্রাই করবা, তারপর ম্যাথে। কারণ ম্যাথের কোশ্চেন অনেক বেশি টাইম লাগে যদি তুমি শর্টকাট মনে না রাখতে পারো। তো ঠিক আছে। আর বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে তুমি শর্টকাট মনে থাকবে না, কারণ অনেক টাইপের ম্যাথ আছে, অনেক টাইপের, এতগুলো শর্টকাট মনে রাখা আসলে পসিবল না, ঠিক আছে? এই জন্য তোমরা ভুল করবা না। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, যে তোমরা যতগুলা পারবা ততগুলা থেকে ভুল করা যাবে না, ঠিক আছে? মানে তুমি যে কয়টা পারো এই কয়টা থেকে ভুল করা যাবে না। যদি এই কয়টা থেকে ভুল করো তাহলে তোমার চান্স হবে না, ঠিক আছে? তোমার না পারা জিনিস পারতে হবে না, বাট পারা জিনিস একটাও ভুল করা যাবে না। এই জন্য আমি খুবই কম প্রিফার করি শর্টকাট ইউজ করা, কারণ শর্টকাটের ক্ষেত্রে দেখা গেছে একটা প্লাস মাইনাস এদিক সেদিক হয়ে যায়, পুরো ম্যাচ শেষ হয়ে যায়। আর এই জিনিসগুলো তুমি প্র্যাকটিসের উপরে রাখো, যেভাবে কনসেপ্ট বুঝাচ্ছি মাথায় ধরে রাখো, খুব বেশি টাইম লাগবে না, তুমি জাস্ট খালি দেখবা। এখন আমি বুঝাচ্ছি দেখে তোমার মনে হচ্ছে যে না ভাই অনেক টাইম নিচ্ছে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, এগুলো কিন্তু আসলে টাইম লাগার মতো না। যদি তোমার মাথায় ভিজুয়ালাইজেশন গুলো মানে ক্লিয়ারলি সেট সেট হয়ে যায় একদম, যে আসলে কোন জিনিসটা কিরকম হচ্ছে, অ্যাক্সিসে কোথায় থাকতেছে পয়েন্টটা, বা এই জিনিসগুলো কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবো অটোমেটিক মাথায় চলে আসবে, তখন তোমার ভুল হবে না, বা টাইমও এত লাগবে না। দেখা গেছে যে তুমি হয়তো শর্টকাট করতে গেছো, এখন কিছু কিছু শর্টকাট থাকে যে একদম ইজি, মানে মনে আছে একদম শিওর শর্ট, ওইগুলা করে ফেলবা। বাট যেগুলাতে একটু কনফিউশন থাকবে শর্টকাট ইউজ করবা না, কনসেপশন মানে কনসেপ্ট যেরকম আছে এরকম ধরে ধরেই করার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, এই দেখো কি বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু টু রেখার উপর লম্ব এবং এইচ কমা কে বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা পারবা না তোমরা? ওয়াই এটা মাইনাস প্রথমটা জি হবে। ভাই। ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, প্রথমটা হবে? মনে হয় তো প্রথমটাই হবে। এই মুখস্থ করে ফেলছো? প্রথমটা হইতে পারে, প্রথমটা হইতে পারে, প্রথমটা হওয়ার সম্ভাবনাই বেশি। আহ কিন্তু কথা হলো ওয়াই রেখার উপর লম্ব, ওয়াই রেখার উপর লম্ব, ওয়াই এর উপর লম্ব, তার মানে কি এক্স এর সমান্তরাল, এই যে ভুল করে ফেলছো। এক্স এর সমান্তরাল হলে কি এক্স থাকবে? না, সরি সরি, ওয়াই রেখার উপর লম্ব না, ভুল বলছি, এটাও এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে হইতে পারে প্রথমটা। গুড, দাঁড়াও দেখে নিই। তার মানে এটার জন্য আমাদের কি হবে, এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। এখানে কে এর ভ্যালুটা বসাও, এক্স এর ভ্যালু বসাও, কত হয়, এইচ মাইনাস এইচ ইজ ইকুয়াল টু কে, বা কে সমান মাইনাস এইচ। আর এইখানে তুমি লিখতে পারবা এক্স মাইনাস কে সমান কি ছিল, জিরো। কে এর ভ্যালুটা বসাও, এক্স প্লাস এইচ, এই এক্স প্লাস এইচ কেন হয়? ও আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো। এখানে বলা হয়েছে ওয়াই রেখার উপর লম্ব, মানে এক্স ইকুয়াল টু সামথিং হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক যেহেতু আছে, এক্স বুঝছি কে বুঝছো, বিন্দুগামী। তোমার তোমার কনসেপ্ট ঠিক আছে, ঠিক আছে, ওইটা বলছি, ঠিক বলছো তুমি ওইটা। ওইটা হচ্ছে আমার বুঝতে ভুল হয়েছিল, আমি ভাবছিলাম যে ওয়াই অক্ষের উপর লম্ব, বুঝছো, আমি পড়ছি ওয়াই অক্ষের উপর লম্ব, কোশ্চেন করতে ভুল করছি, বুঝছো? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তার মানে ঠিকই আছে, তোমার ঠিক ছিল। সো এক্স ইজ ইকুয়াল টু কে হবে, আর কে এর ভ্যালু তুমি বসাও, এইচ হবে, এক্স ইজ ইকুয়াল টু এইচ, তার মানে এইচ, কে ইজ ইকুয়াল টু এইচ হচ্ছে, তার মানে কি হয় বলতো, মাইনাস এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু জিরো, ট্রান্সফর্ম করো, এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এই নাম্বারটা আনসার। গুড। আচ্ছা, এগুলো বাদ দিছি না? আচ্ছা, আমাদের মনে ক্লাসের টাইমও শেষের দিকে, বুঝছো? যদি শেষ হয়ে যায় আমাদের কিন্তু আবার জয়েন করতে হবে, আজকে আমাদের এই স্লাইডের 20টা পর্যন্ত করতে হবে। 20টা তো করলেও তাও কি শেষ করতে পারবো কালকে ক্লাসে? না, 20টা তো শেষ করা যাবে না, আজকে 22টা বা 25টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো দুটি সমীকরণ অভিন্ন সরলরেখা নির্দেশ করার শর্ত, এটা পড়ছি না আমরা? এটা আমরা পড়ছি না, দুটি সমীকরণ অভিন্ন কখন হয়, অভিন্ন সরলরেখা কখন হয়? জি ভাইয়া, জি ভাইয়া, অনুপাত তিনটা সমান হলে হ্যাঁ, গুড গুড। এ ওয়ান বাই এ টু। অনুপাত তিনটা সমান হবে, সাবাস। অনুপাত তিনটা সমান হবে, এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, সি ওয়ান বাই সি টু, ঠিক আছে? ওকে,
আচ্ছা, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটাও আমরা পড়ছি। এটা আমরা পড়ছি না, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে একটা জি বিন্দু ভাইয়া। আছে, এখানে একটা বিন্দু, x1 y1 x2 y2। যখন তোমাকে কোনো বিন্দু দিয়ে দিবে, যখন তোমাকে কোনো বিন্দু দিয়ে দিবে আর কোন একটা সরল বা কোন একটা মানে ত্রিভুজ জ্যামিতিক ক্ষেত্রের সমীকরণ বের করতে বলবে, অটোমেটিক ধরে নিবা x, y একটা বিন্দু আছে, x, y একটা বিন্দু আছে। ঠিক আছে? তো এখন তোমার সিম্পলি করে ফেলতে হবে। ধরো আমরা কি জানি, একটা সরলরেখা কখন সমান হয়? তিনটা আহ বিন্দুর ঢাল যখন কি হয়? সমান হয়। তিনটা বিন্দুর ক্ষেত্রে যে দুইটা সরলরেখার ঢাল যখন সমান হয়, সেম কাহিনী। x মাইনাস x1 এই যে হবে y মাইনাস y1। এটা কেন লিখলাম দেখো। আর এখানে হবে কি, আমার x আর x1 গেছে, এখন আমরা কি লিখবো? x1 আর x2 মাঝখানে লিখবো। সো x1 মাইনাস x2 y1 মাইনাস y2। জাস্ট খালি পক্ষান্তর করে ফেলো, এটাকে এই পাশে পাঠাও, এটাকে এই পাশে পাঠাও। x মাইনাস x1 ডিভাইডেড বাই y1 মাইনাস সরি, এটা আসলে দরকার নাই জানানোর, তারপরও জানাই দিলাম যে আসলে সূত্রগুলো কিভাবে আসছে। ঠিক আছে? সূত্রগুলো কিভাবে আসছে সেটা জানানোর জন্য আর কি। এটাকে তার মানে এই পাশে আনো, আনলে কি হবে? x1 মাইনাস x2 আবার y1 y মাইনাস y1 y1 মাইনাস y2। x কে আর y কে আলাদা করলাম। ঠিক আছে? এই কনসেপ্টটা মনে আছে? আমরা কি বলছিলাম? তিনটা বিন্দু যখন সমরেখা হয় তখন কি হয়? এই দুইটা বিন্দুর জন্য ঢাল আর এই দুইটা বিন্দুর জন্য ঢাল কি হয়? অভিন্ন হয়, অভিন্ন হয়। তো সেই কনসেপ্ট থেকে এই সূত্রটা চলে আসছে। বুঝা গেছে? তো এটা তো তোমরা পারবে এমনিতেও, এটা কোথায় টাইম নিলাম। আচ্ছা, এটা পারবে না তোমরা? এই যে এটাই বলছে, যদি এক্স ওয়াই এইটা এই তিনটা বিন্দু জি কি ভাই, হয়? স্কিপ করতে পারেন। একই সরলরেখায় অবস্থিত হয়, তাহলে নিচের কোনটি সঠিক? মানে আমাদের কি করতে বলছে? আলটিমেটলি ঘুরায় পেঁচায় এই সরলরেখাটার সমীকরণটাই বের করতে বলছে। ঘুরায় পেঁচায় এই সরলরেখার সমীকরণটাই বের করতে বলছে। বাট একটুখানি কাহিনী করছে যাতে পোলাপান একটু কনফিউজড হয় যে এক্স ওয়াই বিন্দু দিয়ে দিছে, সেটা কি করব। বাট আমরা কি করলাম, এই যে আগের কনসেপ্টে কি দেখছি বলতো, আমাদের তো এই এক্স ওয়াই বিন্দু মনে মনে ধরেই নিতে হইছে। তারপর না আমরা ইকুয়েশনটা পাইছি। এই এক্স ওয়াই বিন্দু কিন্তু আমরা মনে মনে আগেই ধরে নিছি, যে কারণে কি এই ইকুয়েশনটা পাইছি। বাট এখানে তোমাকে দিয়ে দিয়ে কনফিউজ করে ফেলবে, বুঝছো? অনেকে আবার ভাবে কি সে তিনটা বিন্দু থেকে কেমনে সরলরেখার সমীকরণ বের করে। ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সিম্পলি আগের সূত্রটা ফালাই দিবা, হয়ে গেছে না। আচ্ছা, y is equal to mx plus c, y is equal to mx plus c। এখানে এটা আসলে এই জিনিসটা কেমন স্লাইড মিস করছে। আচ্ছা যাই হোক, এখানে y টা কি বলতো? ভুজ। আর x টা হচ্ছে, সরি, y টা হচ্ছে কোটি আর x টা হচ্ছে ভুজ। ঠিক আছে? x টা হচ্ছে ভুজ, y টা হচ্ছে কোটি। তো এগুলো নিয়ে ঝামেলার ব্যাপার নাই, ব্যাপারটা হচ্ছে m টা আর c টা নিয়ে। তা এই m আর c এর পরিচয় কিন্তু আমরা অলরেডি জানি। m টা হচ্ছে কি বলতো? সরলরেখাটার ঢাল। m টা হচ্ছে সরলরেখাটার ঢাল, আর c টা হচ্ছে এই সরলরেখাটা আসলে কি করতেছে? x অক্ষ থেকে কতটুকু ওয়াই কর্তন, স্থিরাংশ। y অক্ষ থেকে কতটুকু কর্তন করতেছে। c টা হচ্ছে y অক্ষ থেকে কতটুকু কর্তন করতেছে সেটার ভ্যালু। ঠিক আছে? সো আমরা কি বলবো? y is equal to mx plus c যদি দেওয়া থাকে কোন একটা সরলরেখার সমীকরণ, আমরা বলবো m টা হচ্ছে সরলরেখার ঢাল আর c হচ্ছে অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ। আচ্ছা, এখন এখানে কি দেওয়া আছে দেখো তো, সরলরেখার সমীকরণ কোনটি যে অয় অক্ষকে এই যে মাইনাস সি মানে -8 এ ছেদ করতেছে এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। তার মানে এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণে থাকে, আমরা কি বলছি? এক্স অক্ষের সাথে যে কোণ থাকে তার ট্যানজেন্টটাই কি বলতো? তার ট্যানজেন্টটাই কি? ঢাল না? সো এম সমান কি হবে? 1। আর এখানে দেখো তো সির ভ্যালু দেওয়া আছে না? সির ভ্যালু কত দেখো, অয় অক্ষকে -8 এ ছেদ করছে, তার মানে সি সমান -8। হয়ে গেছে না? y is equal to mx plus c, তার মানে x -8, এদেরকে এই পাশে পাঠাও বা y কে এই পাশে আনো। x minus y minus 8 is equal to 0, অথবা x minus y is equal to 8। সি নাম্বারটা आंसर। ঠিক আছে? এইটা আমরা পড়ছি, কেমনে আসছে এইটাও আমরা জানি, এইটাও আমরা শিখছি না সবগুলা। প্রথমটা কি ছিল? একটা বিন্দু মানে একটা বিন্দু এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটা কি হয়? সিম্পল, এটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম না?
কিছুক্ষণ আগে কিন্তু শিখছি y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে এ ও বি অংশ ছেদকারী রেখার সমীকরণ এরকম। ধরো এই যে এরকম একটা সরলরেখা আছে, এক্স অক্ষ থেকে বি অংশ ছেদ করছে, সরি ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করছে, এক্স অক্ষ থেকে এ অংশ ছেদ করছে। তো এটার সমীকরণ কি হয়? এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। বুঝছো? আর আরেকটা কাহিনী ঘটে, এইটা হলো ধরো এই যে আমাদের যে এবি সরলরেখা, এবি সরলরেখাকে এবি সরলরেখার উপর তোমার আহ দুইটা অক্ষর মূল বিন্দু থেকে, অক্ষরেখার মূল বিন্দু অর্থাৎ এই যে এইখান থেকে একটা লম্ব আঁকানো হয়েছে, যে লম্বটার দৈর্ঘ্য পি এবং এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। তাইলে হচ্ছে আচ্ছা একটু বড় করে আঁকাই। আরেকটা কনসেপ্ট হচ্ছে এরকম, এবি সরলরেখা, এবি সরলরেখার উপর মূল বিন্দু হতে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, যে লম্বটা হচ্ছে, লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো এখন কথা হইলো, এই টাইপের সরলরেখার সমীকরণ আমরা লিখি এভাবে, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। ঠিক আছে? এক্স কস থিটা ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। ওকে, এটাতে একটা ম্যাথও করছিলাম আমরা কালকে। যাই হোক, আচ্ছা, এইখানে বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কোন সরলরেখা দ্বারা খণ্ডিত অংশদ্বয়ের যোগফল 8 হলে রেখাটির সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, আমি নতুন ক্লাস লিংক দিচ্ছি, তোমরা জয়েন করো। নতুন ক্লাস লিংক দিচ্ছি, তোমরা জয়েন করো। আসলে আমি সরি, নামাজের ব্রেকটা দেওয়া উচিত ছিল, কিন্তু কথা হলো যে আমি তো জানতাম না যে তোমরা, আমি দেখলাম যে 9টায় যেহেতু ক্লাস শুরু হয়, আমি ভাবছি তোমরা সবাই নামাজ পড়ে জয়েন করো। আর এখন আজানটাও তো ওই 9টার দিকেই তো নামাজ শুরু হয়। তো আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট ক্লাস থেকে এটা মাথায় রাখবো, নামাজের ব্রেকটা দিব। আর যেহেতু নামাজের ব্রেক যদিও দিই, তোমাদের একাই নামাজ পড়া লাগবে, তো তোমরা চেষ্টা করবা যে নামাজটা পড়ে ক্লাসে জয়েন করতে। ঠিক আছে? কারণ মাঝখানে ইন্টারভেল দিলে হয় কি,
তোমাদের মানে মনোযোগটা ওইভাবে থাকবে না নামাজে, যে তাড়াহুড়া করবা। আর নামাজ কিন্তু ওইভাবে পড়তে হয় না, নামাজ ঠিকঠাক মতো পড়তে হয়। আচ্ছা, আর তারপরেও যদি তোমাদের প্রয়োজন হয়, আমরা এই যে, যেহেতু আমাদেরকে দুইবার ক্লাসের লিঙ্ক দিতেই হয়, তো আমরা একটা ক্লাস শেষ করে, একটা লিঙ্ক শেষ করে ধরো 45 মিনিট ক্লাস নিলাম, নেওয়ার পর বাকি 15 মিনিট ব্রেক দিয়ে আরেকটা দিয়ে দিলাম, করা যায় এরকম। যাই হোক, সেটা তোমরা কালকে আসার পর বললো, ক্লাসে ঢুকে আমার সাথে কথা বলবা সবাই, ঠিক আছে? ক্লাসে জয়েন করে আমার সাথে কথা বলবা। ক্লাসে ঢোকার পর প্রথম, হ্যালো। ভাইয়া, আমাদের এখানে 8:30 নামাজ শেষ হয়ে যায়। আচ্ছা, সেটাই কথা, আমি জানি তো, কারণ তোমার ওই আটটা এখন হচ্ছে তোমার ওই 8:15 পর্যন্ত আজান দেয় তো, অনেকে 8:30টায় সে পরে নামাজ পড়ে, আবার অনেকে হচ্ছে তোমার 8:45-এও পড়ে অনেক মসজিদে। তো সেই হিসাবে আমি বলছি আর কি। তারপরেও তোমরা যেটা মনে করো, আমি কালকে ক্লাসে ঢোকার পর তোমাদের সাথে কথা বলবো এটা নিয়ে। আর নামাজের ব্রেকটা যদি লাগে, আমি যেহেতু আমাদেরকে দুইবার ক্লাস কন্টিনিউ করা লাগে নাকি, এক ক্লাসে তো শেষ হচ্ছে না, টাইমে হচ্ছে না, সো আমাদের যেহেতু দুইবার লিঙ্ক দেওয়াই লাগতেছে, মাঝখানে নামাজের টাইম দিয়ে দিলাম, সমস্যা নেই যদি লাগে তো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে ছিলাম। বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কোনো সরলরেখা দ্বারা খণ্ডিত অক্ষরের যোগফল 8 হলে রেখাটির সমীকরণ নিচের কোনটি? এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের যোগফল 8, ঠিক আছে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের যোগফল 8। তার মানে জিনিসটা হলো এরকম, ধরো তোমার একটা সরলরেখা আছে, এটা তুমি অপশন টেস্ট করবা। অপশন টেস্ট কিভাবে করবা? দেখো, এখানে কত আছে 5, আর এখানে 3 আছে, আর এখানে আছে 1। আচ্ছা, এখানে আছে 15। তুমি এক কাজ করবা, তুমি এই যে এরকম যখন খণ্ডিত অংশের ম্যাথ আসবে, সরাসরি এই ফরম্যাটে নিয়ে আসবা, সরাসরি এই ফরম্যাটে নিয়ে আসবা। তো এই ফরম্যাটে আমরা প্রথমটাকে আনি, দেখো কি হয়। উপরে আছে 5x, নিচে আসবে কত, 15 প্লাস 3y/15 সমান 1। তো এখানে তুমি কি জানো, a প্লাস বি সমান 8 হইতে হবে, a প্লাস বি সমান 8 হইতে হবে। তার মানে x বাই কত, 5 প্লাস y/3 সমান 1। তো এই যে 8 মিলে গেছে, দেখছো? এটা সমান 8 হয়ে গেছে না? তো এটাই তো আমাদের এ নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে? বাকি একটাও কিন্তু মিলবে না। এই 8 দ্বারা ভাগ করলে এটা হবে 16, x/8 y/8 16। 1 দ্বারা ভাগ করলে কিছুই হবে না। আবার এখানে তোমার ধরো 8 দ্বারা ভাগ করো, করার পরে দেখবা যে ভগ্নাংশ চলে আসতেছে, এখানেও ভগ্নাংশ চলে আসতেছে। তো আমাদের এই নাম্বারটা হবে অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, এখানে কি বলছে, যে সরলরেখা এত এবং এত বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করে অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো, করলে তা কোনটি হবে? একটু বড় কোশ্চেন, একটু বড় কোশ্চেন। আমরা আগে বুঝি কি বলছে। দুটো বিন্দু দিছে, দিয়ে তার সমীকরণটা বের করতে বলছে। বের করার পর বলছে অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করলে তা কোনটি হবে? তার মানে ধরো এইরকম একটা সরল রেখা, এই যে এতটুকু দৈর্ঘ্য বের করতে বলছে, এতটুকু দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখানে আমরা কি করব, আমরা সিম্পলি এখান থেকে সরলরেখার সমীকরণটা বের করে ফেলবো। এক্স মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই -1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3, তারপর 3 প্লাস 2। কি হয়? এখানে হচ্ছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই -5, আর এখানে হচ্ছে y-3 ডিভাইডেড বাই 5। এটা ক্যান্সেল আউট করলাম, y দিয়ে এর সাথে গুণ করে এটাকে এই পাশে নিয়ে আসলাম, হবে হচ্ছে x প্লাস 1। এই মাইনাস দিয়ে এখানে গুণ করলে এই পাশে আসার পরে একই কাহিনী থাকবে, y-3 সমান 0। তো তুমি লিখতে পারবা x প্লাস y সমান 2, x প্লাস y সমান 2। বা লেখা যাবে এরকম, x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 2 সমান সমান 1। তার মানে কি, এতটুক দৈর্ঘ্য 2, এতটুক দৈর্ঘ্য 2। কারণ কি, এক্স বাই এ সমান এটা কি আসলে 2, আবার ওয়াই বাই বি, তার মানে বি এর ভ্যালু 2। এতটুকু হচ্ছে বি, যেটা 2, আবার এতটুকু হচ্ছে এ, যেটাও 2।
তার মানে দুইটাই টু। এখন আমাদের কি করতে হবে? পিথাগোরাসের একটা সূত্র ছিল না, ছোটবেলায় পড়ছিলাম পিথাগোরাসের উপপাদ্য। আমরা কি জানি? অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে রুট ওভার টু স্কয়ার প্লাস টু স্কয়ার, তার মানে কি রুট ওভার 8 হবে, 4 প্লাস 4, তার মানে 2√2। এক্স প্লাস ওয়াই সমান 2 আর 2 এ নাম্বার। ঠিক আছে, বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যে এখানে এই ম্যাথটা কিন্তু অনেক বড়, একাডেমিকে যখন তোমরা করছো অনেক বড় আর লেংদি ছিল না? জি ভাইয়া। একাডেমিকে করার সময় কিন্তু অনেক টাইম লাগতো, বাট এই যে এরকম তাড়াতাড়ি করে ফেলবো, বুঝছো? আর খুব বেশি ক্যালকুলেশন করার ট্রাই করবা না। মানে দেখবা যেগুলো ক্যান্সেল আউট করা যায় তার সাথে সাথে ক্যান্সেল আউট করে ফেলবা। যত তাড়াতাড়ি বাদ দিতে পারবা ঝামেলা তত কম। আচ্ছা, এখন কি বলছে? এবি সরলরেখাটি পি কিউ বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আচ্ছা, আমাকে তোমরা একজন বলো যে এই ম্যাথটা কিভাবে করা লাগবে। এই ম্যাথটা দেখেই তো পোলাপান ঘাবড়ে যাবে, বলে কি রে সমত্রিখণ্ডিত করছে, এখন আমাদের সেই সমত্রিখণ্ডনের ম্যাথ করা লাগবে, হ্যান ত্যান। এগুলো কিচ্ছু কিন্তু করা লাগবে না, ঠিক আছে? এগুলা কিচ্ছু করা লাগবে না, কোনো ঝামেলা নাই। একটা রেখাকে দুইটা বিন্দু সমত্রিখণ্ডিত করছে, তার মানে কি ওই রেখার উপর ওই দুইটা বিন্দু অবস্থান করতেছে, ওই রেখার উপর ওই দুইটা বিন্দু অবস্থান করতেছে, তার মানে এই রেখার উপর পি এবং কিউ বিন্দু অবস্থান করতেছে। আমার কি করা লাগবে? এই দুইটা বিন্দু থেকে শুধুমাত্র পি কিউ রেখার সমীকরণটা বের করে ফেলতে হবে। দুইটা বিন্দু থেকে যদি আমরা পি কিউ রেখার সমীকরণ বের করি, তাহলে পি কিউ সমান কি হবে বলো বলো? এক্স মাইনাস এক্স ওয়ান, 5 5 মাইনাস 0 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কি 0, আবার ওয়াই ওয়ান মাইনাস, আমি কি ভুল বলছি? আচ্ছা ভাইয়া, পি কিউ ঢাল বের করলেই তো হয়ে যায় এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, আবার পিকিউ ঢাল বের করতে হয়ে গেছে, আরো সহজ, আরো সহজ। ভালো কথা বলছো, ভালো কথা বলছো। এত কিছু তো দরকার নাই, আমার এত কিছু তো দরকারই নাই। আমি হচ্ছে সমীকরণ থেকে এম এর ভ্যালুটা আনতে চাচ্ছিলাম সরাসরি, ঠিক আছে? ওইটারও তো দরকার নাই, ওইটারও দরকার নাই, সরাসরি পিকিউ থেকে ঢাল বের করে ফেলবা, ঠিক আছে? গুড, সরাসরি পিকিউ থেকে ঢাল বের করে ফেলবা। তাহলে কি হয় দেখো তো? ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে 0 + 5 ডিভাইডেড বাই 0 - 5, তাহলে কি হবে? প্লাস মাইনাসে -1, একশো 135 হবে। 135 ডিগ্রি, ঠিক আছে? এখানে সমত্রিখণ্ডিত দ্বিখণ্ডিত দেখে কোনো ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? ওকে, এটা কেন রাখছে এখানে? এরপরে কোনো ম্যাথ আছে? এই ব্যাচের বেচারা এখানে কেমন আসলো বলো তো? এইটা কেন আসছে এখানে? আহ আচ্ছা, এইটা হচ্ছে তোমার, ধরো তোমার একটা এই কনসেপ্টটা আমরা জানি। এটা হচ্ছে কোন একটা বিন্দু থেকে অন্য অপর একটা কোন রেখার উপর অঙ্কিত লম্বের সম্ভবত এটা কেন আসছে এখানে? আচ্ছা, বুঝছি। কথা হইলো যে একটা আননোন বিন্দু থেকে তোমার কি করতে হচ্ছে, কোন একটা সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ যেটা বের করা, এটা তোমরা পারবা। জাস্ট তোমার এই বিন্দু আর এই বিন্দু থেকে কি করতে হবে? এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তখন তুমি কি করতে পারবা? অটোমেটিক এই সরলরেখার সমীকরণ বের করতে পারবা না লম্বরেখার সমীকরণ দিয়ে? আর তুমি কি জানো, লম্ব সমদ্বিখণ্ডক সবসময় কি করে? মধ্যবিন্দু দিয়ে পাস করে। লম্ব সমদ্বিখণ্ডক সবসময় মধ্যবিন্দু দিয়ে পাস করে, তার মানে কি তুমি একটা বিন্দু পেয়ে যাবা। কিভাবে? এই দুইটা বিন্দু থেকে সুন্দর মতো সমদ্বিখণ্ড বিন্দু কিভাবে বের করে? x1 + x2 ডিভাইডেড বাই 2 প্লাস, সরি, কমা y1 + y2 ডিভাইডেড বাই 2। ওইটাতে তুমি কি করবা? এই পয়েন্টটা বের করবা, আর এই রেখার সমীকরণ থেকে এই লম্ব রেখার সমীকরণটা বের করবা। বের করার পর কে এর ভ্যালু অটোমেটিক পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, আই গেস আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু সলভ করতে পারবো। আজকে তোমাদের আর ক্লাস করা লাগবে না। আচ্ছা শুনো,
তোমরা একটা কথা বলো আমাকে, তোমরা কি আমার ক্লাস বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আহ যদি কোনো কিছু তোমাদের মনে হয় যে এইটা এটা করলে ভালো হয়, তাহলে তোমরা আমাকে বলবা, কারণ আমরা তোমাদেরকে আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো করানোর জন্য চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া ভাই এভাবে না করে এভাবে করলে একটু ভালো হইতো, সাজেশন টাইপের, তো আমরা তোমাদের মতামতকে যথেষ্ট সম্মান দিব এবং ওই অনুযায়ী কাজ করার ট্রাই করবো, ঠিক আছে? ভাইয়া ক্লাসে আর একটু কনসেপচুয়াল ম্যাথ রাখার ট্রাই করিয়েন, মানে যেগুলো রাখেন এর থেকে একটু বেশি কনসেপচুয়াল। হ্যাঁ, এর থেকেও বেশি কনসেপচুয়াল ম্যাথ আছে লাস্টে, স্লাইডের শেষের দিকে ঠিক পাবা, আছে ভাইয়া। ঠিক আছে? তবে মোটামুটি তোমাদেরকে যে সব কনসেপ্ট গুলো দেওয়া হয়েছে, আই গেস সবগুলো সলভ করতে পারবা। এখন আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন হয় না? জি ভাইয়া হয়। ডাউট ক্লিয়ারিং সেশন, এই যে তোমাদেরকে আমরা স্লাইড দিচ্ছি, স্লাইডটা দেওয়ার মানে এটা না যে তুমি জাস্ট স্লাইডটাই সবকিছু, স্লাইডটা কিন্তু সবকিছু না। স্লাইডকে কিন্তু সবকিছু মনে করা যাবে না, তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি তো জাস্ট একটা দুটো করে ম্যাথ করাচ্ছি, এখন আমার ফাঁকরে ফুকরে অনেক ম্যাথ ছুটে যেতে পারে, আমাদের স্লাইডে অনেক ম্যাথ ছুটতে পারে। আমরা আমাদের কাছে সব থেকে ভালো কনসেপ্টুয়াল যে ম্যাথ গুলো মনে হয় ওগুলোই আমরা ঢুকাবো স্লাইডে, বা যেটা দিয়ে থেকে পড়াইলে তোমাকে সব থেকে বেশি কনসেপ্ট কভার করতে পারবো, এটাই মনে হবে যে না আমরা ঢুকাচ্ছি ক্লাসে। হ্যাঁ, আমরা আরো ট্রাই করবো যাতে আরো একটু কঠিন বা আরো বেশি কনসেপ্টুয়াল বা আরেকটু ট্রিকি টাইপের ম্যাথ গুলো ঢুকানো যায়। বাট তারপরে তোমরাও খুঁজবা, বুঝছো? তোমরাও নিজেরা কোশ্চেন ব্যাংক ঝাঁঝরা করে ফেলবা, খুঁজে খুঁজে যেগুলো পারবা না ওইগুলো মার্ক করে নিয়ে এসে আমাদের কাছে দিবা। দেখবা যে হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ট্রিকি, বাট আমার কাছে ইজি মনে হয়েছে, যে কারণে আমি স্লাইডে ঢুকাই নাই। বুঝা গেছে? বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। সো তোমরাও ট্রাই করবা, আমরাও আরো কনসেপচুয়াল ম্যাথ ট্রাই করবো, বাট লাস্টের দিকে কিছু ম্যাথ কঠিন থাকার কথা। লাস্টের দিকে কিছু কঠিন ম্যাথ থাকার কথা। আমি ফার্স্টের দিকে দিছিলাম হচ্ছে তোমার জাস্ট খালি ওই কনসেপ্টের উপর বেস করে যে ম্যাথগুলো ওইগুলো দেওয়ার ট্রাই করছি। আর হচ্ছে তোমার ওই মিক্স মিক্স করে কনসেপশন দেওয়ার যে ম্যাথগুলো ওগুলো হচ্ছে সম্ভবত লাস্টের দিকে আছে স্লাইডে, ঠিক আছে? ভাইয়া সিয়াম ভাইয়ের কি কোনো প্রবলেম নাকি, ওনারে অ্যাক্টিভ দেখি না? ও, সিয়াম ভাইয়ার প্রবলেম না, তোমাদের সিয়াম ভাই একটু কাজ করতেছে। কাজটা হচ্ছে, আচ্ছা। তোমরা কি সিয়াম ভাইয়ের যে একটা ইউটিউব চ্যানেল আছে ওটা চেনো? জি ভাইয়া। জি ভাইয়া। ওই ইউটিউব চ্যানেলে কি সাবস্ক্রাইব করা আছে তোমাদের? জি ভাইয়া সাবস্ক্রাইব করা আছে। তাহলে তো তোমরা বুঝার কথা সিয়াম ভাই কেন বিজি এখন। এসএসসি 25 ব্যাচের নিয়ে কাজ করতেছে সম্ভবত। সিয়াম ভাই হচ্ছে তোমার এক একটা করে ক্লাস দিচ্ছে 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা করে ওদেরকে অন শট। বুঝতে পারছি ভাইয়া। তো আসলে তোমার এতক্ষণ ক্লাস করানো, ক্লাস এডিট করা, আপলোড করা, স্লাইড রেডি করা অনেক প্যারা, বুঝছো? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। প্রথমে স্লাইড, তারপর ভার্সিটি কোশ্চেন ব্যাংক, তারপর ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন ব্যাংক আছে না, ওগুলো পড়লেই তো হবে তাই না? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করলেই তোমার মোটামুটি তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক করবা। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে পারো তাহলে তুমি ম্যাথমেটিক্যালি কোনো টার্মে আটকাবা না, বাট কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আবার ডিমোটিভেটেড হওয়া যাবে না, কারণ এখানে কিন্তু ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা না অনেক কিছু, ওদের ক্যালকুলেটর অ্যালাউড না। না ভাইয়া, ওটা তো বুঝতেছি, ওখানে তো মানে কঠিন ম্যাথ দিবে না, মানে একটু সহজ করে দিবে যাতে ক্যালকুলেশন সহজ করা যায়। হ্যাঁ, তবে ইঞ্জিনিয়ারিং এর ডিপ কনসেপ্ট গুলো যদি তুমি করতে পারো তাইলে তোমার ভার্সিটিতে সমস্যা হবে না, মোর দ্যান আনাফ, ভাইয়া ঠিক আমার তো আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলা? জি। সবগুলোতে পরীক্ষা দিছিলা ভার্সিটিতে? না, শুধু বুয়েট সুয়েট রুয়েটে দিছিলাম আর ডাবিতে দিছিলাম। আর গুলোতেও দেওয়া উচিত ছিল পরীক্ষাগুলো, ঠিক আছে? কারণ তাহলে একটু হইতো, কি বলে, এক্সপিরিয়েন্সড হইতা, চান্স মিস করবা না, বুঝছো? এই চান্স গুলো মিস করা উচিত না আসলে। যত জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে দেওয়া উচিত আমার মতে। নেক্সট টাইম আর ভুল করবা না, সামনের বার যত জায়গায় পরীক্ষা দেওয়ার সামনের বার যত জায়গায় পরীক্ষা দেওয়ার দিয়ে দিবা, ঠিক আছে? আহ
হ্যালো। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, কালকে এ, এই স্লাইড গুলো ভালো মতো পড়ো, এই কনসেপ্টের যে ম্যাথ গুলো আছে সেগুলোও খুঁজে খুঁজে বের করে সলভ করার ট্রাই করো। আর তোমাদের কালকে ক্লাস শেষ হওয়ার পরে সম্ভবত পরীক্ষা নিয়ে দিবে এটা, সরলরেখার পরীক্ষাটা সরলরেখা শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিবে। সো একটু ভালো মতো প্রিপারেশন নিও। আর যদি কোনো প্রবলেম থাকে, এই যে আজকে যতটুকু তোমার সমাধিখণ্ডকের আগ পর্যন্ত পড়াইছি না, এই যে যতগুলো টপিক আমরা পড়াইলাম বা কভার করলাম, এই সবগুলো টপিক হচ্ছে তোমরা এক কাজ করবা, নিজেরা করার ট্রাই করবা। তারপর ফাইন্ড আউট করবা যে কোন কোন জায়গায় প্রবলেম গুলো হচ্ছে, মার্ক করবা, মার্ক করে হচ্ছে ইনবক্সে পাঠাই দিবা। ইনবক্সে নাকি কোন তোমাদের কি গ্রুপে পাঠাইতে বলছে না ইনবক্সে পাঠাইতে বলছে বলো তো? ভাইয়া পরে গ্রুপে বলছিল, বাট কিউএন এর জন্য কোথায় পাঠাইতে হবে ওইটা কিছু বলে নাই। মেবি গ্রুপে করতে বলছি। আচ্ছা, গ্রুপে দিলে মেসি হয়ে যেতে পারে ব্যাপারটা, তোমরা আমাকে জি ভাই, ইনবক্সে দিও, ঠিক আপনার আছে? ইনবক্সে দিলে ভালো হবে। আচ্ছা, ইনবক্সে দিয়ে দিও, তাহলে আমি ওইটা নিয়ে আরেকটা স্লাইড বানায় তোমাদেরকে সলভ করে দিব। আচ্ছা, থাকো তাইলে সবাই, ভালো মতো পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।